জানি না কি বলবো, এই ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো হঠাৎ করেই দেখলাম কেক ফেকের আয়োজন হয়েছে। তো আমার আজকে শরীরটা একটু খারাপ, ঘুমঘুমি পাচ্ছিল। তো যাই হোক, এরপর কিভাবে কি এগোচ্ছে দেখো, কিছু বলার নেই। বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, বিয়ে 3 বছরের জন্মদিন কমপ্লিট, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে বড় হয়ে গেছে। তো চলো কেকটা কেটে নিই, দেখাচ্ছি তোমাদের সাথে, সবটাই শেয়ার করবো। এবছরের বিবাহবার্ষিকী যেটুকু পালন করবো। চলো সঙ্গে। এই কেকটা এত সুন্দর এনেছে, জিনিসটার মধ্যে খুব ইউনিক। আর আমি যেহেতু চেরিগুলো খুঁটে খুঁটে খেয়ে নেবো সব কটা, ওই জন্য হাজব্যান্ড এই কেকটা আনেই আমার জন্য চেরি লাগানো। আর এইটা নিয়ে এসছে বনু, ওই আর কি রাত্রে খাবো একসাথে সেই চিন্তা ভাবনাতে। বনু আরো একটা জিনিস স্পন্সর করেছিল, সেটা হচ্ছে ওই যে টেবিলে রাখা দেখছো অ্যালো ফ্রুট জুসগুলো, ওগুলো সকলের জন্য ও নিয়ে এসেছিল। আর এই যে ও ঘুমে পুরো ঢুলু ঢুলু হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে মা, সে ওকে ডাকছে এদিকে আসো, ওকে ডাকছে ওদিকে আসো। এই যে এটা হচ্ছে আমার বড়দা, আর কি ভাবছে কেন বিয়েটা করতে গেছিলাম। মা উইশ করে দিয়েছে ফোনে, কালকে যাব মার ওখানে। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা দেখে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি 500% কনফার্ম ছিলাম আমার হাজব্যান্ড ফুল কিনবে না, কোনো মতে হতেই পারে না। তারপর বুঝলাম এই হচ্ছেন আর্টিস্ট আর ওই হচ্ছেন সহকারী আর্টিস্ট, দুজন মিলে প্ল্যান করে এসব করেছে। আর মা আবার লুকিয়ে রেখেছিল যাতে আমি খুঁজে না পাই। তারপর চললো কেক কাটিং পর্ব। এই যে টুটুকে দেখো না, সব কাজে সবার আগে কোলে উঠে পড়ে। আর মাঙ্কু ছিল পাশে দাঁড়ানো, ছোটকাও ছিল ঘরের মধ্যে। আমরা কেক কাটি, খুব 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 মজা করি। টুটুকে দেখো না চোখে ফেনাগুলো করছে, ও ভাবছে কি হচ্ছে রে বাবা। আমরা তারপরে কেকগুলো কেটে নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করি। কেকটা খেতে খুব ভালো ছিল, বিশ্বাস করো। তোমার আজকে এখন বাজছে অলমোস্ট ওই 3:15, 3:20। এই আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটা জায়গায়, যেটা এবছর আমি প্রথম যাচ্ছি। আর আগে একবার গেছিলাম আমার একটা টিচার্স ডেতে অনুষ্ঠানে। তো এছাড়া বাকি সময় আমি মোটামুটি চেষ্টা করি বাচ্চাদেরকে যদি কিছু পাঠানো যায় পাঠিয়ে দিতে। তো সত্যি কথা বলতে এবছর আমার খুব ইচ্ছে ছিল যে আমি জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবো বিবাহবার্ষিকীর জন্য। কিছু কারণের জন্য সেটা সম্ভব হয়নি। তো হাজব্যান্ড বললো যে চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি অনেক জগন্নাথ দেখতে পাবে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমরা শুনলাম যে আমরা একটা বাচ্চারা যেখানে থাকে সেই জায়গায় যাব এবং তাদের সাথেই একটা কেকের অ্যারেঞ্জ করেছে হাজব্যান্ড। তো সেই কেকটা কাটা হবে আর বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট খাবারের আয়োজন করা হয়েছে। তো চলো সেখানেই আমরা বেরোচ্ছি। কী করছি, কিভাবে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মধ্যমগ্রাম ওভারব্রিজের দিকে এগিয়ে গেলাম আমরা। মধ্যমগ্রাম ওভারব্রিজের ওপর দিয়ে গিয়ে ঋষি অরবিন্দ রোড ধরে আমরা যাব হচ্ছে পরশের পাঠশালার দিকে। আর সেই দিনকে আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় 2:45-3 বাজে। ওয়েদারটা দেখো, কুয়াশা কাটেনি। আমার বিয়ের দিনও জানো তো এরকম মারাত্মক ঠান্ডা ছিল, সেই দিন আরও বেশি ঠান্ডা ছিল। তো অনেক দিন বাদে সেই ঠান্ডাটা আবার ফিল করলাম, কারণ গত বছর তো ঠান্ডা পড়েইনি একদম। তো আমরা এখান দিয়ে পৌঁছে গেলাম, সেখানে দেখলাম একটা ভাঙা মন্দির মতো, সেখানেই বাচ্চাগুলো বসে পড়াশুনো চলছে। আসলে পরশের পাঠশালা বলতে এখানে যে সমস্ত দুস্থ বাচ্চারা ধরো দারিদ্র সীমার নিচে, তারা বই খাতা পায় না বা কোচিং করার ব্যবস্থা তাদের নেই, তাদের ব্যবস্থাই এখানে করা হয়। আর যেখানে আসবো বলেছিলাম আমরা অলরেডি সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। এইটা হচ্ছে মধ্যমগ্রামে পরশ, নাম হচ্ছে পরশ পাঠশালা নামে একটা ট্রাস্ট। আমি বলছি ট্রাস্ট ঠিকই, কিন্তু এটা
একেবারেই ট্রাস্ট নয় বা ট্রাস্টের মতো কিছু নয়। এই ব্যাপারটা হচ্ছে পুরো একটা হোমলি ফিল। আর এখানে একটা চুটকে আছে যা দুষ্টু না, আমি এসেই ওর দিকেই আমার চোখ পড়েছে। সবার সাথে পরিচয় করিয়ে দেবো একটা একটা করে, সবার সাথে পরিচয় করাবো। তার আগে এই অর্গানাইজেশনটা সম্বন্ধে আমরা কিছু জানবো, যে এখানে কি হয়, কিভাবে এই বাচ্চাগুলোকে এরা রাখে, এদের ঠিক কিভাবে প্রতিষ্ঠানটা চলে, সব ব্যাপারটা আমরা আগে একটু জানবো। একবার বল। শুরু 2015 সাল থেকে প্রথমে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর বিভিন্ন আদিবাসী অঞ্চলগুলোয় করতাম কাজ। তো সেখান থেকে এখন অত দূরে গিয়ে করার থেকে ভেবেছিলাম যে কাছাকাছি যারা একদম অবস্থাতে তাদের পাশে আগে দাঁড়াবে। তো সেইখান থেকেই শুরু করা আমাদের। তা আজকে 2017 সাল থেকে আমাদের এই কাজ এখানে 17 সাল থেকে ক্লাস চলছে বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা। আমাদের এখানে ক্লাস 10 যে পড়ছে এখন, তারা ক্লাস তখন 4-5 পড়তো সবই, তখন থেকে আমাদের ক্লাস শুরু করে। আমাদের পড়াশুনো হয়, নাচ গান, আবৃত্তি, যোগা, তারপর আমাদের যে কোনো প্রোগ্রাম ওদেরকে নিয়ে গিয়ে অনুষ্ঠানে। সম্প্রতি সুভাষ মেলাতেও খুব ভালো একটা নাচের প্রোগ্রাম হয়েছে। তাছাড়াও এদের মায়েদেরও পড়াশোনা চলে আমাদের কাছে। বাহ। আর বিভিন্ন জায়গায় ওদের ধরুন পুজোতে জামা কাপড় দেওয়া, তারপর মায়েদের জামা কাপড় দেওয়া হয়। এছাড়াও টুসু পুজো হয়, সেটাও আমরা সেই চেষ্টায় যতটা পাচ্ছি চেষ্টা করে যেরকমভাবে যতটুকু সম্ভব সব থেকে বড় মানুষের সহযোগিতাই আমরা করি। মধ্যমগ্রাম ছাড়াও মধ্যমের বাইরে প্রচুর মানুষ, স্কুল শিক্ষক শিক্ষিকারা, কলেজের শিক্ষক শিক্ষিকারা, তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে মানুষ এগিয়ে এসছে, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টরা, তাদের জন্য আমরা এতটা করতে পারছি। লকডাউনেও তো প্রচুর মানুষকে কোভিডের সময় সিলিন্ডার প্রোভাইড করেছিস প্রচুর। আমাদের আজ লকডাউনের যেদিন আমাদের লকডাউন ফার্স্ট পরে জনতা কারফিউ হয়, সেই দিন আমরা বুঝতে পারিনি যে এত বড় লকডাউন যাবে আমাদের, কিন্তু সেই দিন থেকে আমরা কাজ শুরু। ওদের কাছে আমরা বাচ্চাদের কাছে প্রথম শুরু করেছিলাম সাবান, এক প্যাকেট মুড়ি, মানে আমরা তো অতটা বুঝে উঠতে পারিনি যে কতদিন কন্টিনিউ হবে। সেই দিন থেকে আমাদের কাজ শুরু হয়। তখন কেউই, কোনো সংগঠন বা কোনো কেউই কাজে নামেনি তখন, বা সরকারিও কোনো মানে জায়গা থেকে কাজে নামেনি। সেদিন থেকে আমাদের কাজে নামা। পুরো লকডাউন ছোট ছোট ভাই বোন দিদি দাদা সবাই মিলে একত্রিত হবে। লকডাউনে খাবার, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু করে গেছে, যতটা করেছে চলেছে, এভাবে চলছে। আগামী আরো অনেক বছর চলবে। আর এরাও হচ্ছে ভাইয়ের দুই হাত আর কি, ডান হাত বাঁ হাত। আমাদের গ্রুপেরই, মানে ওরা ওদের আশা বলতে গেলে ওদের দিদিদের দেখি। ওর দিদি আমাদের, মানে আমি উজ্জ্বল, তারপর ওর দিদি সুস্মিতা, আরও রয়েছে যারা, মানে আমাদের যে প্রেসিডেন্ট আছে বাপি ঘোষাল, তারপর সর্বানিজ্যোতি, এরকম অনেক মানুষ একসাথেই আমরা প্রথম শুরুটা করি। সেই থেকে ওরা অনেক ছোট তখন, ওদের দিদিদের সাথে দিদিদের হাত ধরে ওরা আসা। এখন ওরাই এরকম আরও রয়েছে ভাই বোন, তারাই এখন সবটা ওদের হাতেই সবটা দেখে, ওরাই দেখে, ওরাই কীভাবে টিচার আসবে না আসবে সবটা ওরাই দেখে। এই মুহূর্তটায় না আমার উপলব্ধি হচ্ছিল যে আমি পুরীর মন্দিরে প্রভুর দরজার ঠিক সোজাসুজি দাঁড়িয়ে রয়েছি আর দু চোখ ভরে প্রভুকে দেখছি। উপলব্ধি হচ্ছিল পুরীর জগন্নাথ মন্দিরের সেই ধ্বজাটা উঠছে হাওয়ার ভিতরের দিকে। সত্যি বলতে এবছর যে আনন্দে আমায় সামিল করেছে আমার বড়দা, আমি আজীবন চেষ্টা করব এই আনন্দের ভাগটা নিয়ে যেতে। দুহাত ভরে না, মানে কেড়ে নেব, লুটিয়ে পড়া জিনিসকে না দুহাত ভরে সাপটে নেব। আমার অসাধারণ অনুভূতি ছিল এটা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভয়েস ওভার দিতে দিতে না এখনো আমার সেই আনন্দটা খুব খুব মনে পড়ছে। তারপর বাচ্চাদের জন্য যে সামান্যটুকু আয়োজন ছিল সেগুলো ওদের মধ্যে ভাগ করে দিলাম। আর ওরা না এত বাধ্য ছিল, আমি না মানে এরকম বাধ্য বাচ্চা এইরকম বয়সে খুব কম দেখেছি। তো ওরা খুব কোঅপারেট করছিল আর ভীষণ হাসি খুশি মজায় ছিল, খুব মানে ছোট্ট থেকে ছোট্ট জিনিসেও ওরা খুব খুশি। তারপর আমরা কম্বল বিতরণ করেছিলাম, 11 জনকে আমরা কম্বল দান করি। তো এই ছিল, তার কিছু ফটো ভিডিও করা সম্ভব হয়নি। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম মার কাছে।
ঘুগনি খেলাম, হাজবেন্ড চাউ নিয়ে গেছিল সকলের জন্য, তো মা সেখান থেকেই ওকে দিল। ঠাকুমা, বাবা, মাকে প্রণাম করলাম। আর একটা জিনিস দেখো, আজকে থেকে কালকে দেখো, ট্রান্সফার হয়ে গেল। অনেকদিন বাদে মার এখানে এসেছি, মা আমাকে একটা নতুন জিনিস সারপ্রাইজ দিল। দেখো, ভালো করে দেখো, কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো, দেখেছো কেমন হয়েছে জানিও, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারাও তোমাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখাই। এটা বাপি মাকে জন্মদিনে গিফট করেছে। আমার বেসিক্যালি আমার দাদুও মাকে জন্মদিনে এত কিছু দেয়নি, দিয়েছে মা? মুখে বলো না। বাপি তাকাও একটু, দেয়নি। বাপি বেসিক্যালি এত চুপ থাকে না, বাপির মুডটা একটু অফ হয়ে যাবে। ব্যাস, মোটামুটি দিনের শেষ বেলা, সকাল থেকে সেজমা আমাকে বলেছে যে রাত্রিবেলা কিন্তু দেখা করবে, সন্ধ্যাবেলা কিন্তু দেখা করবে। সন্ধ্যে করি এখন মোটামুটি 9:05 বাজে, মোটামুটি রাত। এই হচ্ছে সেজমা আর এই হচ্ছে দাও, বাদে নিচ্ছি, ডানাতে ক্যামেরা ধরা, তাই থ্যাংক ইউ। এটা ক্যামেরা, সুস্থ থাকো, আরো বড় মানুষ হও, এরকম মনটা সারা জীবন থাকো। আমাদের এটা কিন্তু ক্যামেরার সামনে বলে না, আমাদের সম্পর্কটা এরকম, একদম এরকম। গিফটটা খুলে দেখি, তারপর দেখাচ্ছি। কি সুন্দর না? আমার মানে এই জিনিসটা আমার ছিল না, খুব সুন্দর হয়েছে। আমি নিয়ে আসবো। এবার গিফট দেখানোর পালা তোমাদের সাথে। এগুলো সব বিবাহবার্ষিকীর সামগ্রী। এটা দিয়েছে শাশুড়ি মা, এটা 2 পিসের সেট। এটা দিয়েছে মা, শাড়িটা কালারটা খুব সুন্দর হয়েছে। এটা দিয়েছে সেজমা। আর আজকে যে ড্রেসটা পরেছিলাম আর বাকি এই 3টে মিলে মোট 4টে ড্রেস। আর ওড়নাটাও হাজবেন্ডের কিনে দেয়া গিফট। আর একটা ছিল, সেটা হচ্ছে একটা কাপের সেট হাজবেন্ডের অফিস থেকে। এই এখন 10:30 মতো বাজে, এখন ঢুকলাম ঘরে। আজকের দিনটাকে এভাবেই কাটিয়ে দিলাম। তো তোমরা সবাই দেখো ব্লগটা, কেমন লাগলো জানিও। আর আজকে সত্যি কথা বলছি, সারাদিনে খুব খুব ভালো মুহূর্ত কাটিয়েছি কিছুটা। হয়তো পুরীর জগন্নাথ মন্দিরে যেতে পারিনি ঠিকই, কিন্তু প্রভু যে আমার জন্য এত কিছু সাজিয়ে রেখেছিলেন আমি এটাও ভাবিনি। তো তোমরা সকলে আশীর্বাদ করো যে এইভাবেই যেন আগামী 30টা বছর আরো কাটিয়ে দিতে পারি। 30 বছর কাটিয়ে দিলে পরের আরো বছর তোমাদের থেকে আশীর্বাদ হিসেবে চেয়ে নেব। আর আমার আর পুতুর তরফ থেকে আজকে রাত্রের মতো গুড নাইট। মামা গুড নাইট বলে দাও। আচ্ছা আচ্ছা, এখানে গুড নাইট বল। চলুক এখন আমাদের, আসলে সারাদিন আজকে একটু আদর করা হয়নি, তো এখন আর নামবে না কোল থেকে। জানি না কখন ড্রেস চেঞ্জ করব। তো আমি ব্লগটা শেষ করে নিই এখানেই। সবাই ভালো থেকো, ব্লগটা কেমন লাগলো জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, খুব ভালো থেকো, টাটা।